১৯১২ সালের ১৪ এপ্রিল রাত ১১টা ৪০ মিনিট। উত্তর আটলান্টিকের শান্ত কিন্তু হাড় কাঁপানো শীতের রাতে বিশাল এক হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম জাহাজ RMS টাইটানিক। ২০.৫ নট গতিবেগে ছুটে চলা টাইটানিক মাঝসাগরে তীব্র গতিতে আঘাত করলেও সেই হিমশৈলটি প্রায় অক্ষত ছিল। স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্ট্রির গবেষকদের তথ্য অনুযায়ী যে হিমশৈলের আঘাতে টাইটানিক ধ্বংস হয়েছিল সেটি সাধারণ বরফখণ্ড ছিল না। ১৯০৯ সালে গ্রিনল্যান্ডের একটি হিমবাহ থেকে বিশাল এক বরফখণ্ড ভেঙে সাগরে পড়েছিল। সেই বরফখণ্ড থেকেই তৈরি হয় টাইটানিককে ডুবিয়ে দেওয়া ভয়ঙ্কর হিমশৈলটি। ১৯০৯ সালে যখন সাগরে ভাসছিল হিমশৈলটি, প্রায় একই সময়ে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে শুরু হয়েছিল টাইটানিক জাহাজ তৈরির কাজ। ১৯১০ সালে হিমশৈলটি আরও উত্তর মেরুর দিকে চলে যায়। এরপর এটি ল্যাব্রাডর কারেন্ট নামের শীতল স্রোতের কবলে পড়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। আটলান্টিকের ৪১ ডিগ্রি উত্তর অক্ষাংশে পৌঁছানোর পরই মূলত টাইটানিকের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় হিমশৈলটি। অধিকাংশ হিমশৈল ১ বা ২ বছরের মধ্যে গলে গেলেও এটি টিকেছিল প্রায় ৩ বছর। নকশাকারীদের বিশ্বাস ছিল টাইটানিকের পানিরোধক প্রকোষ্ঠগুলো জাহাজটিকে সবসময় ভাসিয়ে রাখবে, কিন্তু হিমশৈলের সঙ্গে আঘাতের ফলে জাহাজের ডান দিকের নিচের অংশে থাকা ৫টি প্রকোষ্ঠ দুমড়ে মুচড়ে যায়। যদি কেবল একটি বা দুটি প্রকোষ্ঠ ক্ষতিগ্রস্ত হতো তবে হয়তো ভেসে থাকত টাইটানিক। উদ্ধারকারী জাহাজ কার্পেথিয়া যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানে হিমশীতল নীরবতা ছাড়া আর কিছুই ছিল না। কার্পেথিয়ার যাত্রী বার্নিস পামার সে সময় হিমশৈলটির একটি ছবি তুলেছিলেন, যা বর্তমানে ওয়াশিংটনের ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্ট্রিতে সংরক্ষিত আছে। গবেষক ড্যানিয়েল স্টোন বলেন, বিয়োগান্তক ঘটনাটি না ঘটার সম্ভাবনাই বেশি ছিল। ৩ বছর ধরে সাগরে ভাসতে থাকা হিমশৈলটি গলে গিয়ে আয়তনে অনেক ছোট হয়ে আসছিল। হিসাব অনুযায়ী আঘাত হানার সময় সেটির আয়ু বড়জোর আর ১ থেকে ২ সপ্তাহ বাকি ছিল। শুধু তাই নয়, টাইটানিক যদি ১ ঘন্টা পরে সেখানে পৌঁছাতো অথবা হিমশৈলটি কয়েকশো ফুট দূরে থাকত, তাহলে হয়তো এই ইতিহাস অন্যভাবে লেখা হতো। IBTV USA, নিউ ইয়র্ক।